নিয়মিত আয়োজন জানতে চাই জানাতে চাই টকশোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কবিরুল ইসলাম আছি আপনাদের পাশে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নারায়ণ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি জনাব সাগর সিদ্দিকী। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ জনাব কবির হোসেন। এবং আজকে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ আয়োজিত জানাতে চাই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। জনাব সাগর সিদ্দিকী, আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি ছাত্রদল করে আসা নেতা, নারায়ণ জেলা ছাত্র দলের দুইবার, একবার সহসভাপতি আর একবার সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। ফতুল্লা থানা ছাত্র দল আপনার যে এলাকা, সেই এলাকায় দোলন এবং রিয়াদ দেওয়ানের নেতৃত্বাধীন ছাত্র দলের কমিটি সর্বশেষ দায়িত্ব পালন করেছিল। বর্তমানে সেখানে কোনো কমিটি নেই ছাত্র দলের। এই না থাকাটা ছাত্র দলের নেতৃত্ব শূন্যতা তৈরি করছে কিনা? প্রথমে যে দোলন এবং রিয়াদ আহমেদের নেতৃত্বে যেই আহ্বায়ক কমিটিটি গঠন করা হয়েছিল, সেই রিয়াদ আহমেদের সার্টিফিকেটের ব্যাপারে একটা চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির তদন্ত সাপেক্ষে রিয়াদ আহমেদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তীতে সেখানে রিয়াদ দেওয়ানকে প্রথম সদস্য থেকে পদায়ন করা হয় ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে। এবং সেখানে আরো যারা ছিল প্রায় 5-7 জন যুগ্ম আহ্বায়ক এবং 2-3 জন সদস্য পদত্যাগ করেছিল, যার কারণে সেই কমিটিটির গ্রহণযোগ্যতা পরবর্তীতে তার সেরকম ছিল না। এর পরবর্তীতে যখন আমাদের যেই সর্বশেষ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটিটি গঠিত হয়েছিল, সেই কমিটির সমন্বয়হীনতার কারণে আমরা প্রতিটি ইউনিটের পর্যালোচনার যে কার্যক্রমগুলো সেটা কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে আমরা শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আন্দোলন সংগ্রামের কারণে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যে কমিটি গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছিল এবং সেটা পেছানোর কারণে আমরা নতুন করে আর কমিটিগুলো পুনর্গঠন করতে পারিনি। তার পরবর্তীতে এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পরবর্তী সময় বিভিন্ন এলিগেশনসের কারণে আমাদের কমিটির ব্যাপারে কিছু নেতৃবৃন্দের ব্যাপারে কিছু প্রশ্নবিদ্ধতার ব্যাপারটা সেন্ট্রাল নেতৃবৃন্দের কাছে গিয়েছিল, যার কারণে আমাদের এই কমিটিটি ভেঙে দেওয়া হয়। আমাদের সহ আশেপাশের কিছু ইউনিটের কমিটিগুলো ভেঙে দেওয়া হয় এবং একই সাথে ওই নারায়ণগঞ্জ জেলার অধীনস্থ যে 12টি ইউনিট কমিটি ছিল, কলেজ, উপজেলা, পৌরসভা এবং থানা কমিটিটা ছিল, সেগুলো একই সাথে বিলুপ্ত করা হয়, যার কারণে এখানে পদশূন্যতা তৈরি হয়েছে কমিটি বিলুপ্ত করার কারণে। আর বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্র দলের জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়েছে ছাত্র দলকে পুনর্গঠনের জন্য সারা বাংলাদেশ ব্যাপী, এবং কলেজ কমিটিগুলোতেও সরাসরি ছাত্রদের ভোটে নির্বাচিত করতে চাচ্ছেন তিনি ছাত্র দলের নেতৃত্ব। সেই কারণে সেই সকল ক্রাইটেরিয়া ফলো করে, সেই সকল নিয়ম নীতি ফলো করে কমিটিগুলো গঠনের কারণে একটু সময় লাগছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃত্বে একটি সমগ্র বাংলাদেশ ব্যাপী দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনা এবং তিনি যে নিয়ম নীতিমালা প্রণয়ন করেছেন সেই ক্রাইটেরিয়া অনুযায়ী জেলা ছাত্র দলের কমিটিগুলো গঠন করা হবে। তারপরে জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ পর্যালোচনা করে বিভিন্ন ইউনিটের কমিটিগুলোকে গঠন করবে। জেলা ছাত্র দলের কমিটি ভাঙা হয়েছে 4 মাস। 5ই আগস্টের পরে জেলা ছাত্র দলের বর্তমান নেতৃত্বে যারা ছিলেন ওই সময় তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এখনো কমিটি গঠন করেছে, 4 মাস গত হয়েছে, এখনো নতুন কমিটি আসেনি। ছাত্র দলের এই কমিটি গঠন করতে না পারা, এটা কি কেন্দ্রের না ছাত্র নেতা যারা ছিলেন আমাদের কিংবা আছেন তাদের ব্যর্থতা? আপনারা সকলেই জানেন যে বিগত সময়ে যারা ছাত্র দলের নেতৃত্ব ছিল তারা সকলেই এখন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন সমগ্র জেলা এবং ইউনিটগুলোতে। তো সর্বশেষ যারা আমরা ছিলাম নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলে, তাদের মধ্যে থেকে 2-1 জন বর্তমানে আবার পরবর্তী কমিটিতে প্রত্যাশী রয়েছে এবং আমরা যারা ছিলাম তারা কিছু আমরা যুব দলে এসেছি, কিছু স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছে। তো এখানে যে নার্সিং এর যে বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের রাজনীতি করার সুযোগ তৈরি হওয়ার না থাকার কারণে ছাত্রলীগের এবং ফ্যাসিস্টদের অত্যাচারে এবং তারা যে বঞ্চিত করেছিল সাধারণ ছাত্রদের যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ছাত্রলীগের বাইরে কোনো রাজনীতি করার জন্য, আমি মনে করি যে সেই কারণে ক্যাম্পাসে ছাত্র দলের রাজনীতির প্র্যাকটিসটা তেমন ভাবে হয় নাই।
যার কারণে ওই সময় আমরা আমাদের ম্যাক্সিমাম নেতৃবৃন্দ যারা আমরা ছাত্রদল করেছি তারা কোয়ান্টিটির দিকে একটু লক্ষ্য বেশি রেখেছে কোয়ালিটির চেয়ে। এখন যেহেতু নতুন করে একটি ক্রাইটেরিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দিয়েছেন যে ছাত্রদের হাতেই ছাত্র দলের নেতৃত্ব তুলে দেওয়া হবে, সেক্ষেত্রে সমগ্র দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত টিম সমূহ যারা রয়েছে, টিমে যারা রয়েছে, তারা কাজ করতেছেন যে সেই ক্রাইটেরিয়া গুলো থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে এবং সার্টিফিকেট যাচাইয়ের মাধ্যমে যারা ছাত্র রয়েছেন, যাদের পড়াশোনা কলেজে ইউনিভার্সিটি গুলোতে রানিং রয়েছেন, তাদের মাধ্যমে কমিটিগুলো গঠন করা হবে। সেই যাচাই বাছাইয়ের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে, খুব দ্রুতই আমরা আশা করি যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এবং ইউনিটগুলোতে যাচাই বাছাইয়ের মাধ্যমে ছাত্রদলের নতুন কমিটিগুলো পুনর্গঠন সম্ভব হবে। আমরা যে ছাত্রদলের কমিটি খুব দ্রুত আসলে এবং ছাত্র নেতৃত্ব তৈরি হোক। জেলা যুবদল নিয়ে এবার প্রসঙ্গে আসতে চাই। জেলা যুবদলের 3 সদস্য কমিটি, আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে প্রায় 1 বছর। এই 1 বছরও জেলা কমিটিতে পূর্ণাঙ্গ করা হয়নি। আপনারা যারা জেলা যুবদলের নেতৃত্বে আসতে যাচ্ছেন, এটা তাদের জন্য বড় একটা বাধা কিনা এই কমিটি পূর্ণাঙ্গ না হওয়া, কিংবা এই কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার পেছনে এই 3 সদস্য কমিটিতে কোনো কুন্দল আছে কিনা? নারায়ণগঞ্জ জেলা যুবদলের যে বর্তমান কমিটিটি রয়েছে সেটিতে আমাদের আহ্বায়ক হিসেবে আছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব সাদেকুর রহমান সাদেক, এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে যিনি রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব খায়রুল ইসলাম সজীব, এবং সদস্য সচিব হিসেবে যিনি রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিউজগুলোর মাধ্যমে জানতে পারতেছেন, দেখতেছেন যে আমাদের নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রতিটি প্রোগ্রাম, কেন্দ্র ঘোষিত হোক কিংবা জেলার যে প্রোগ্রামগুলো রয়েছে আমাদের ইন্টারনাল, সকল প্রোগ্রামেই কিন্তু জেলা যুবদল 2টি ভাগে বিভক্ত হয়ে কাজ করতেছে। সেখানে খায়রুল ইসলাম সজীব এবং আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক এবং খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বাধীন একটি প্যানেল রয়েছে, এবং মশিউর রহমান রনি উনি ওনার সমর্থিত নেতাকর্মীদের যারা রয়েছেন তাদের নিয়ে ওনার মতো করে প্রোগ্রাম করতেছেন। এই দীর্ঘদিনে কিছু মানুষের আমি বলবো যে সহযোগিতা ওনারা যারা নিয়েছিলেন বিগত আন্দোলন সংগ্রামে, সেই সকল নেতৃবৃন্দের সমন্বয় না থাকার কারণে, ওনাদের সহযোগিতা না থাকার কারণে আমাদের জেলা যুবদলের এই 2টি অংশ বিভক্তিতে এখনো রয়েছে, তারা ঐক্যমতে আসতে পারতেছে না। যার কারণে আমি মনে করি যে প্রতিটা ইউনিটের যারা রাজপথে নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন সংগ্রামে, ফ্যাসিস্ট বিগত দিনে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, এই 17 বছর যারা যুবদলের নেতৃত্বের জন্য আন্দোলন করেছে, যাদের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই সকল নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষার আমি মনে করি যে প্রতিফলন ঘটছে না। আপনারা সকলে জানেন যে নারায়ণগঞ্জ মহানগর যুবদল একটা বিভক্তি একটা সময় ছিল, কিন্তু দলের স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা বিভিন্ন ইউনিট কমিটিগুলো গঠন করেছে, যার কারণে কিন্তু এই মহানগর যুবদলের যেই দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা রয়েছেন তারা তৃণমূল নেতৃবৃন্দের কাছে একটি শ্রদ্ধার জায়গায় গিয়ে পৌঁছিয়েছেন। তারা দায়িত্বশীল হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি। আর নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান যেই নেতৃবৃন্দরা রয়েছেন বিভিন্ন ইউনিটে, আমি বিশ্বাস করি এবং আমি এটা বলতে চাই যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ইতিহাসে বর্তমান যে যুবদল রয়েছে এটা যদি ঐক্যবদ্ধ হয়, সেটা নারায়ণগঞ্জ জেলা যুবদলের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুবদল হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু আমাদের যেই 3 জন নেতৃবৃন্দ রয়েছেন তারা কি কারণে সমন্বিত হতে পারছেন না, তারা সমন্বয় করে যারা দীর্ঘদিনের পথ প্রত্যাশী এবং আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে তাদের প্রত্যাশিত মূল্যায়নটা করতে পারতেছেন না, সেটা তারা 3 জনই জানেন। আমরা যারা রয়েছি, যার নেতৃত্বে আমরা যারা রয়েছি, আমরা সবাই আমাদের সাথে যোগাযোগ রয়েছে প্রতিটা ইউনিটের নেতৃবৃন্দের সাথে। আমরা সকলে চেষ্টা করছি যাতে আমাদের যে নেতার আমরা যার নেতৃত্বে রাজনীতি করছি তার সাথে আলোচনা করে যে এই যে অনৈক্যের যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি, আমরা যাতে একটি ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ জেলা যুবদল হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারি, তুলে ধরতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করছি। এবং আমরা আশা করছি যে অচিরেই এই যে বেহাল অবস্থা নারায়ণগঞ্জ জেলা যুবদলের যে অনৈক্য, এই অনৈক্য থেকে আমরা বেরিয়ে এসে একটি ঐক্যবদ্ধ যুবদল আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদল আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক অধ্যাপক মাহমুদ মাহমুদ,
তাকে ছুরিকাঘাত করা হয়েছিল পল্টনে মিটিং থেকে ফেরার পথে। আমরা সেই ঘটনার পর জানতে পারলাম যে পুলিশ আপনাকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছে এবং আপনি কারাবন্দীও ছিলেন কিছুদিন। আমরা ওই ছুরিকাঘাতের ঘটনা কিংবা ওই ঘটনার সাথে আপনি কিভাবে জড়ালেন কিংবা পুলিশ কেন আপনাকে গ্রেফতার করলো, আমরা যদি বিষয়টা একটু খোলামেলা আলাপ করতেন। এই প্রশ্নটির উত্তর আমি বিভিন্ন রাজনৈতিক মহলে একাধিকবার আমি দিয়েছি এবং আমি আপনার মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে একটি জিনিস জানাতে চাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যে বর্তমান সংগ্রামী আহ্বায়ক রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ, তিনি অত্যন্ত ভদ্র এবং সজ্জন একজন রাজনীতিবিদ হিসেবে নারায়ণগঞ্জে পরিচিত। আপনারা সকলে জানেন যে মামুন মাহমুদ সাহেবের উপর যখন হামলা হয়েছিল তার পরের দিন আমি তাকে হসপিটালে দেখতে যাই। সেখানে নিউ মার্কেটে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে ঢাকা প্রেস ক্লাব একটি প্রতিবাদ সভা করেছিল কেন্দ্রীয় বিএনপি। আমি সেই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করে প্রোগ্রাম শেষ করে মামুন মাহমুদ সাহেবকে হসপিটালে দেখতে যাই। আমার সাথে আমার নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলেরও আরো কয়েকজন নেতৃবৃন্দ ছিল, আমার জেলা ছাত্র দলেরও তৎকালীন আমার সহযোদ্ধা যারা ছিল তাদের মধ্যেও কয়েকজন ছিল। আমরা যখন প্রথমে সেখানে যাই, সেখানে পুলিশ আমাদেরকে বাধা দেয় যে আমরা তাকে যাতে দেখতে না পারি। আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর তখন পুলিশের একটি অংশ এসে আমাদেরকে প্রথমে বাধা দেয়, পরবর্তীতে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাকে ওইখান থেকে গ্রেফতার করে। তো আমাকে যখন গ্রেফতার করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়, তখন সেখানে কিন্তু মামুন মাহমুদ সাহেবকে হামলাকারী একজন কিন্তু তাৎক্ষণিক সেখান থেকে গ্রেফতার হয়েছিল, ঘটনাস্থল থেকে গ্রেফতার হয়েছিল। আমার যদি এই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা থাকতো তাহলে কিন্তু আমি মামুন মাহমুদ সাহেবকে হসপিটালে দেখতে যাইতাম না। যেহেতু একজন আসামি, তার উপর হামলাকারী একজন আসামি ধৃত হয়েছে, আমার এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত থাকলে অবশ্যই সেটা আমার ভিতরে কাজ করতো যে সেখানে যদি আমি যাই ভয় কাজ করতো। আমি কিন্তু তাকে সেখানে দেখতে গেছি এবং আমাকে যখন থানায় নেওয়া হলো তখন সেখানে কিছুক্ষণ পরেই মামুন মাহমুদ সাহেবের ওয়াইফ সেখানে উপস্থিত হয়েছিল। তো ওনার সামনেই যে ছেলেটা মামুন মাহমুদ সাহেবের উপর হামলা করেছিল সেই ছেলেটাকে উপস্থিত করা হয়। আমি সহ আরো 4-5 জন জার্নালিস্ট, তখন তাৎক্ষণিক যেহেতু ঘটনাটা খুব আলোচিত ছিল, কিছু জার্নালিস্ট সেখানে উপস্থিত ছিল, তাদেরকে আমি সহ একসাথে দাঁড় করিয়ে সে ছেলেটাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্দেশদাতা কিংবা তোমাকে সহযোগিতাকারী কেউ কি এখানে উপস্থিত আছে কিনা। সেই ছেলেটা কিন্তু তখন আমাকে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তখন পুলিশ তাকে আমাদের সামনেই টর্চার করে এবং মানে মারধর করে, বকাঝকা করে। এবং মামুন মাহমুদ সাহেবের ওয়াইফও সেখানে ছিল। এবং মামুন মাহমুদ সাহেবের যখন আহত, ওনার উপরে যখন হামলাটা হয় রমজান মাস, সেই সময় এই ঘটনাটা পল্টনে ঘটে। তখন আমি নাম প্রকাশ করবো না, আমি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা, উনি হজে যাচ্ছিল ওনার আমাকে নিয়ে, আমি ওনাকে পৌঁছে দেওয়ার জন্য, মানে ওনার সাথে দেখা করার জন্য আমি অবস্থান করছিলাম গুলশানে এবং আমার মোবাইল লোকেশনটাও গুলশানেই পাওয়া গেছে। তো মামুন মাহমুদ সাহেব আর আমি যেহেতু নারায়ণগঞ্জে একই বলয়ের রাজনীতি করতাম, তো সেই সুবাদে মামুন মাহমুদ সাহেব এবং আমার শুভাকাঙ্ক্ষী অনেক রয়েছে যারা আমার সাথে ভালো সম্পর্ক আছে, মামুন মাহমুদ সাহেবের সাথে সম্পর্ক আছে। আমি অনেকের সাথে এই ব্যাপারটা আলোচনা করেছি, অনেকের প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি এবং আপনার মাধ্যমে আমি নারায়ণগঞ্জবাসীকে এবং মামুন মাহমুদের সাহেবের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদের সকলকে আবার জানাতে চাই যে এখানে আমি একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাদের দলীয় কিছু নেতৃবৃন্দ রয়েছেন যারা সেই সময় উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাকে যারা এই বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য, বিভিন্ন মিথ্যাচার করেছে, এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আপনি বলেন আসলে রাজনৈতিক প্রতিপক্ষের একটা মানে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আপনার উপরে এই দোষটা চাপিয়েছে। আপনি পরবর্তীতে জামিনে বেরিয়েছেন, কতদিন থাকতে হয়েছিল? আমি 27 দিন ছিলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ওই মামলায় কি এখনো হাজিরা দিতে হচ্ছে? হ্যাঁ, রেগুলার ওই মামলা হাজিরা দিতে হচ্ছে। ধন্যবাদ, আমরা অনেক কিছু জানতে পারলাম। আমি সর্বশেষ একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক, 5 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, আপনি বলে গেলেন যে একজন পরিচ্ছন্ন এবং সজ্জন রাজনীতিবিদ। তার নেতৃত্বাধীন কমিটি বয়স খুব অল্প কয়েকদিন হয়েছে মাত্র, আপনি এই কমিটির কাছে আসলে কি প্রত্যাশা করছেন? নারায়ণগঞ্জ বিএনপি আসলে কি প্রত্যাশা করে? নারায়ণগঞ্জ জেলা বিএনপি, নারায়ণগঞ্জ আসলে বিগত দিনে আন্দোলন সংগ্রামে ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জ ব্যাপক ভূমিকা রেখেছে সকল আন্দোলন সংগ্রামে। এবং আপনারা সকলে জানেন যে এই 5ই আগস্ট যেই ফ্যাসিস্ট সরকারের
পলায়ন করলো বাংলাদেশ থেকে, এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পতন হলো, সেই আন্দোলনেও কিন্তু নারায়ণগঞ্জ ব্যাপক ভূমিকা রেখেছে। তো নারায়ণগঞ্জ সবসময় বিএনপির ঘাঁটি ছিল। এখানে যারা বিএনপির রাজনীতি করে, জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাস করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যা আদর্শের রাজনৈতিক চেতনার যারা ধারণ করে, তারা সকলে প্রত্যাশা করে যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি একটি পরিচ্ছন্ন, একটি সুশৃঙ্খল সাংগঠনিক সংগঠন হবে। আপনারা সকলে জানেন যে বিগত সময়ে যে কমিটিগুলো হয়েছিল নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ, সেই কমিটিগুলোতে অধিকাংশ জায়গাগুলোতে ব্যক্তিগত বলয়ের মূল্যায়ন করা হয়েছে। রাজপথে আন্দোলন সংগ্রামে মানে গুরুত্বপূর্ণ অবদান রাখা যে সকল নেতৃবৃন্দ রয়েছে, তাদের চাইতে ব্যক্তিগত বলয়কে শক্তিশালী করার জন্য ব্যক্তিগত কোরআনের যেই লোকজন রয়েছে তাদেরকে মূল্যায়ন বেশি করা হয়েছে। যারা রাজপথের সংগ্রাম নেতৃবৃন্দ ছিল তাদের অবমূল্যায়নই করা হয়েছে বলে আমরা মনে করি ব্যক্তিগতভাবে। আপনি প্রতিটি ইউনিটে দেখবেন যে যারা বিগত কমিটিগুলোতে মূল্যায়িত হয়েছে, বিশেষ করে আমি আমার নিজের অঞ্চল ফতুল্লা থানার কথাই বলবো, যে যারা বিভিন্ন ইউনিটে যারা মূল্যায়িত হয়েছে, আমি মনে করি যে তাদের চাইতে বেশি অবদান রাখা, তাদের চাইতে আন্দোলন সংগ্রামে বেশি ভূমিকা রাখা নির্যাতিত, নিপীড়িত, ত্যাগী নেতৃবৃন্দের মূল্যায়ন হয় নাই ফতুল্লা থানা বিএনপিতে। সেটা আমি আমার জায়গা থেকে দেখেছি। এবং ফতুল্লা থানা বিএনপির যে 5টি ইউনিট রয়েছে, সেখানে দেশনায়ক তারেক রহমান যখন নির্দেশনা দিলেন যে সমগ্র বাংলাদেশ ব্যাপী তৃণমূলের আশা আকাঙ্ক্ষার যাতে নেতৃত্বের প্রতিফলন ঘটে, যাতে করে তৃণমূল যাকে চায়, যাকে সমর্থন করে, সেই নেতার নেতৃত্বে কমিটিগুলো গঠন হোক, সেখানে কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠন প্রক্রিয়ার কথা তিনি নির্দেশ দিয়েছিলেন। বিগত আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি তার সেই নির্দেশনার যথাযথ বাস্তবায়ন করেনি বলে আমি মনে করি, কারণ আমরা সেটা রাজপথে থেকে দেখেছি। এবং আমরা আশা করব যে বর্তমান সময়ে যে কমিটিটি হয়েছে, অধ্যাপক মামুন মাহমুদ সাহেব, মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, মাশরুকুল ইসলাম রাজীব, জনাব টুটুল সাহেব এবং নারায়ণগঞ্জের জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের সমন্বয়ে যে 5 সদস্য বিশিষ্ট কমিটিটি হয়েছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই কমিটিটিকে প্রথমে একটু এক্সটেনশন করলে মনে হয় ভালো হয়। আরো কিছু যদি দায়িত্বশীল নেতৃবৃন্দকে সংযুক্ত করা হয় এই কমিটিতে, তাহলে যাচাই বাছাই থেকে শুরু করে নতুন ইউনিট কমিটিগুলো পুনর্গঠনে যে ভূমিকা রাখা দরকার, সেই সকল নেতৃবৃন্দকে, যাদেরকে দল যোগ্য মনে করে, যাদেরকে দল প্রয়োজনীয় মনে করে, সেই সকল নেতৃবৃন্দকে নিয়ে জেলা কমিটিটি যদি আরেকটু বর্ধিত করা হয়, তাহলে মনে হয় সুবিধা হয় যে সকল ইউনিটগুলোকে যথাযোগ্য যাচাইয়ের মাধ্যমে সঠিক নেতৃত্ব তুলে ধরা। আর তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃত্ব রয়েছে, আমরা সকলে মনে করি যে এই কমিটিটি নারায়ণগঞ্জে তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, যেহেতু এখানে ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্ব রয়েছে এবং যারা রয়েছে দীর্ঘদিনের, তারা ত্যাগী এবং আন্দোলন সংগ্রামে পরীক্ষিত সৈনিক হিসেবেই পরিচিত। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি থেকে তৃণমূলের নেতৃবৃন্দরা আশা করব যাতে করে বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, সেই সৎ, পরীক্ষিত এবং পরিচ্ছন্ন নেতৃবৃন্দের মাধ্যমে নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিট কমিটি যেন গঠন করা হয়। এবং আমরা আশাবাদী এই কমিটি যেভাবে বিগত দিনে কাজ করেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন অঙ্গ সংগঠনে দায়িত্ব পালন করে এসেছিলেন, তাদের সেই সকল সংগঠনের দায়িত্ব পালনের সময় তারা যেভাবে পরিচ্ছন্নভাবে কাজ করেছে, এই কমিটিটিও সেভাবে পরিচ্ছন্নভাবে সাহসী, সৎ এবং পরীক্ষিত নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন কমিটি গঠনে ভূমিকা রাখবে। ধন্যবাদ সাগর সিদ্দিকী, ধন্যবাদ দর্শক শ্রোতাদের। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।